যে আওয়ামী লীগের তো পৃথিবী বন্ধু আছে, তাদের আশ্রয় পেয়েছে, তোমরা তো সেটাও পাবা না, সেটাও পাবা না। কাজেই আজকে মানুষের ক্ষোভটা সেই জায়গায় হচ্ছে যে দেশের মধ্যে একটা নিম্ন চাপ তৈরি হয়েছে, এটা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। এই যে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে, এগুলো তার হচ্ছে ছোট ছোট যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসতেছে, একটা একটা প্রলয় আসতেছে সেটা। হ্যাঁ, যেখানে 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 শুধু বঙ্গবন্ধুর নামের উপরে যেমন মুক্তিযুদ্ধের বিজয় লাভ করেছি, আপনি দেখবেন শুধু শেখ হাসিনার নামের উপরেই বাংলাদেশ আবার নতুন ভাবে একটা নতুন জলোচ্ছ্বাসে, এই যে দখলদার, এই যে জুলাই সন্ত্রাসের যে জঙ্গিরা, তারা ভেসে যাবে। কিন্তু এই যে আপনিই তো বললেন যে মাঠে এখনো সেনাবাহিনী মাঠ ছাড়েনি, আবার পুলিশের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সামনে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন তারা জাতীয়তাবাদী পুলিশ হিসাবে। তো যেখানে জাতীয়তাবাদী পুলিশ থাকছে, মাঠে আছে, তাইলে সেটা কিভাবে সম্ভব? এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের তো সাধারণভাবে মাঠেই নামতে দেওয়া হচ্ছে না, আপনারা কিভাবে নামবেন? শুনে সময় যখন আসবে, যখন ঘনীভূত হবে, তখন সেই মহেন্দ্রক্ষণ যখন তৈরি হবে, যদি আজকে সশস্ত্র বাহিনীর আমাদের, তারা তো আমাদের বাংলা মায়ের সন্তান, এই বাহিনী তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আজকে সার্বভৌমত্ব কোথায় আঘাত? আজকে কোনো দেশ কি বাংলাদেশকে আক্রমণ করতে চেয়েছে? বাংলাদেশের কোনো জায়গায় কি আজকে সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ হয়েছে? তাহলে কেন তারা বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার জন্য কেন সশস্ত্র বাহিনী? সশস্ত্র বাহিনী তো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না। কেন সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষের বিপক্ষে, জনগণের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে? তার মানে সশস্ত্র বাহিনীর যে একটা ইমেজ আছে, যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া হয়েছিল, সেটাকে নষ্ট করা হচ্ছে। জিয়া এরশাদ যেভাবে নষ্ট করেছিল, এবং এইভাবে নষ্ট করা হচ্ছে সশস্ত্র বাহিনীর ইমেজ। এটা একটা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের নেতৃত্ব এই জঙ্গি সন্ত্রাসের গডফাদার বাটপার ইউনুস তিনি দিয়েছেন। যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জয় বাংলা বলা নিষিদ্ধ, মানুষ ঘর থেকে বের হতে পারে না, আওয়ামী লীগের সমর্থক মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলেন তারা টিকতে পারছেন না, তারপরও এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জন্য মানুষের এত ঢল কেন নামলো, এই কথাটুকু শুনবো। খালেদ মাহমুদ চৌধুরী, আমি আপনার কাছ থেকে সরাসরি একটু শুনতে চাই, আপনার ব্যাখ্যা কি, কেন এত মানুষের ঢল, লাখো মানুষের ঢল নামলো এবং জয় বাংলা স্লোগান দিয়ে? মারুফ ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছেন। আমার মনে হয় আপনি আমার থেকে বেশি মানে রিয়ালাইজ করতেছেন যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এই চলে যাওয়ার বিষয়টা, মানুষ এত আবেগ তাড়িত হয়েছে, এত প্রতিবাদী হয়েছে, এত অ্যাগ্রেসিভ হয়েছে কেন? আপনি জানেন যে তিনি তো 2024 সালের নির্বাচনে অংশগ্রহণে বার্ধক্যজনিত কারণে মিরসরাইয়ে তিনি ৭০ সাল থেকে তিনি ধারাবাহিকভাবে সেখানে সংসদ সদস্য, জনপ্রতিনিধিত্ব করে আসছেন। এবং তিনি বিভিন্নভাবে এই চট্টগ্রামের আওয়ামী লীগের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। এবং চট্টগ্রামে থেকেই তিনি জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছেন। পরবর্তীতে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দলের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রেখেছেন এবং সংসদীয় গণতন্ত্রে তার ভূমিকা অসামান্য। তিনি বীর মুক্তিযোদ্ধা এবং তিনি কিন্তু ট্রেনিং প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, এবং তিনি ট্রেনিং নিয়ে কিন্তু আপনার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে তিনি মুক্তিযুদ্ধ শুধু সংগঠিত করেন নাই, সেই সময় হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করেছেন, অস্ত্র নিয়ে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। এবং তিনি একদিকে কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠক, একদিকে সরাসরি গেরিলা যুদ্ধে অংশগ্রহণকারী, তিনি আবার রাজনৈতিক নেতা। তিনি যখন এই মহান মুক্তিযুদ্ধের সময় এই 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 ধরনের কাজে সম্পৃক্ত, তখন কিন্তু তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য। জি। এবং এই যে বঙ্গবন্ধু যে বলেছিলেন তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো, দেখেন এই জায়গাটা ইঞ্জিনিয়ার মোশাররফ, দেখেন বঙ্গবন্ধুর যে নির্দেশনা তিনি কিন্তু পরদে পরদে তিনি অনুসরণ করেছেন, পালন করেছেন। এবং তিনি এই যে বাংলাদেশে বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার হওয়ার পরে তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন,
এবং সেই ঘোষণা ছড়িয়ে দেওয়ার জন্য যেটা আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে যেটা ব্যবহার করা হয়েছিল, সেটা কিভাবে হয়েছিল সেটা তিনি মহান পার্লামেন্টে কিন্তু রেকর্ডেড তিনি বলেছেন, এবং সেই জায়গাটা তার কি ভূমিকা সেটাও তিনি বলেছেন। তো এইরকম একজন মানুষ যার পুরো জীবনটাই ইতিহাসে গাথা, তিনি একজন ধনাঢ্য পরিবারের সন্তান। তিনি লাহোরে তিনি খনিজ বিজ্ঞানের উপরে লেখাপড়া করতে গিয়েছিলেন, এবং দেখেন তিনি যে পরিবার থেকে এসেছিলেন তিনি কিন্তু খুব আয়েসি জীবন যাপন করতে পারতেন। তিনি সেটাকে বাদ দিয়ে তিনি কিন্তু সংগ্রামের পথ বেছে নিয়েছেন। বঙ্গবন্ধু যে পথে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন, সেই স্বাধিকারের পথ তিনি ঘোষণা দিয়েছিলেন, এবং সেই স্বাধিকার তো পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে পরিণত হয়েছে, এবং পুরো সময়টাই তিনি আছেন। একজন ধনাঢ্য পরিবারের সন্তান হিসাবে তিনি কিন্তু এই সংগ্রামী জীবন বেছে নিয়েছেন। তিনি যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, দেশ গঠনে তিনি ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তিনি কি পরিমাণ প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে জিয়ে রাখার জন্য তিনি করেছেন। এই যে ধারাবাহিক যে তার জীবন, এবং দেখেন যে চট্টগ্রামের যে উন্নয়ন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম উন্নয়ন, বাংলাদেশের যদি এই যে আমরা যদি পর্যটন শিল্প, এই পর্যটন শিল্পের কিন্তু একদম পাইনিয়র বলা যায় ইঞ্জিনিয়ার মশাররফ হোসেনকে। কারণ এবং তিনি যে হোটেল ব্যবসা, যেটা পর্যটনের একদম অন্যতম চালিকা শক্তি, এইটা কক্সেস বাজারে সেই সময় থেকে আরম্ভ করে চট্টগ্রাম সহ এই যে শুধু নিজে করেন নাই, অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন, এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই অপরূপ বাংলাদেশ, এই বাংলাদেশকে তুলে ধরার জন্য তার যে ভূমিকা, এবং এই গঠন করার ক্ষেত্রে যে ভূমিকা, চট্টগ্রামের উন্নয়নে যে ভূমিকা, এই সবকিছু মিলিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ যে একটা চরিত্র বাংলাদেশে তৈরি হয়েছে গত 56 বছরে, এইটাকে যখন বাধাগ্রস্ত করা হয়েছে, যখন আমরা শুনতে পেলাম, বাংলাদেশের মানুষজন শুনতে পেল যে চট্টগ্রামে তার নামাজে জানাজা করতে দেওয়া হবে না, মানুষ কিন্তু তখনই ফুঁসে উঠল। এবং দেখেন ক্ষোভটা কোন জায়গায় ছড়িয়ে গেছে, কিভাবে এটা একটা চাপ তৈরি করেছে, যে এই বর্তমান রেজিমের যে চট্টগ্রামে সিটি কর্পোরেশনের দায়িত্ব আছেন, তিনি কিন্তু তার জানাজায় দাঁড়িয়ে বলতে বাধ্য হলেন যে ইঞ্জিনিয়ার মোশাররফের এই চট্টগ্রাম বা বাংলাদেশের যে অবদান, এটা মানুষ কোনোদিনও ভুলবে না। এটা হচ্ছে মানুষের একটা শক্তি, যে আধ্যাত্মিক শক্তি, যে এত 56 বছরের যে 56 বছর না, গত 60 বছরের মধ্যে তিনি যে অর্জন করেছেন, সে অর্জনের প্রতিফলন। এবং তার মতো একজন মানুষকে আমরা বিদায় দিব, আমরা তাকে সম্মান করব, সেটা করতে দেওয়া হবে না। এই যে মানুষের যে একটা ক্ষোভ, সেটা কিন্তু আমরা চট্টগ্রামে দেখতে পেলাম। এবং দেখেন ঢাকায় তার জানাজায়, ঢাকায় তার যে সকল শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আছে, ঢাকায় জানা যায় সেখানে উপচে পড়া মানুষ, মুসল্লি সেখানে অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম শহরে যেটা হয়েছে, সেখানে তিল ধারণের জায়গা ছিল না, এবং তার যেখান থেকে তিনি 70 থেকে নির্বাচিত হয়ে আসছে মিরসরাইয়ে, সেখানেও কিন্তু আপনি দেখেন কিভাবে মানে মানুষের জাগরণ তৈরি হয়েছে, এবং সেই একটা নামাজে জানাজা প্রতিবাদী সমাবেশে পরিণত হয়ে গেল। কারণ এটা কিন্তু এটা এটা মানে ইঞ্জিনিয়ার মোশাররফের যে জানাজার কথা বলছে, তার যে বিদায়ী যে মানে শ্রদ্ধা জানানোর যে বিষয়টা, এটা কিন্তু শুধু একটি জায়গায় নয়, এটা কিন্তু সমগ্র বাংলাদেশের চিত্র। এখন এই বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্টটা, এটা পরিস্ফুটিত হয়েছে এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে এই বিদায় শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। আজকে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের শিশুরা, শত শত শিশু আজকে বিনা চিকিৎসা মারা যাচ্ছে, মানে তার যে ইনজেকশন ভ্যাকসিনের অভাবে তারা হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, বলার কেউই নাই। এবং এই 21 মাস যাবৎ শুধু দুর্নীতি লুটপাটের গল্প শুনলাম, কিন্তু কোনো চিত্র দেখলাম না। মহা লুটপাট হয়েছে। যেই সকল কিশোর গ্যাংয়ের সদস্যরা, যাদের শরীরের হাড় দেখা যেত, তাদেরকে এখন দেখেন কেমন নাদুস নুদুস হয়ে তারা আজকে চলাফেরা করছে। আজকে বাংলাদেশের মানুষ এগুলো দেখছে না, দেখছে তো। তো কাজেই এগুলো এই যে ক্ষোভ তৈরি হচ্ছে, বাংলাদেশের অর্থ মানুষের ধানের দাম পাচ্ছে না, ভুট্টার দাম পাচ্ছে না, আলুর দাম পাচ্ছে না, তরি তরকারি যারা সবজি বপন করছে তারা সে দাম উঠতে পারতেছে না, মানুষের খামারিরা আজকে অসহায় হয়ে গেছে,
এবং আপনি বলছে এই এই যে মানুষের যে জীবনযাত্রা, নিরাপত্তা নাই, মানুষের অর্থনৈতিক দুরবস্থা, একদম একটা পুরোপুরি ভাবে একটা মানে দেশকে একটা কলাপস হয়ে যাচ্ছে। এই যে এখানে কোনো ধরনের ইনিশিয়েটিভ নাই, এই যে বাটপার ইউনুস যে বলল 25 বছর 26 বছর 27 সালে তাহলে কি হতে পারে, এই যে বলল যে নতুন বাংলাদেশ, এই যে জুনায়েদ সাকিরা বলল যে নতুন বন্দোবস্ত, এই কি নতুন বন্দোবস্ত, এই কি নতুন বাংলাদেশ, এই কি পরিবর্তিত বাংলাদেশ? আজকে মানুষ ওই যে ইঞ্জিনিয়ার মোশাররফের যে বিদায় সম্বর্ধনা শ্রদ্ধা, এটা কিন্তু এখানে গিয়ে প্রতিফলন হয়েছে। আজকে আমি মানুষ এই জায়গাটিতে একটু বারবার মানুষ বারবার মারুফ ভাই বারবার উপলব্ধি করছে, বারবার প্রতিনিয়ত যখন রাত্রেবেলা শুইতে যাচ্ছে, বসতে যাচ্ছে, খাইতে যাচ্ছে, চলতে যাচ্ছে, নামাজে সেজদায় যাচ্ছে, প্রতিনিয়ত আজকে দেশরত্ন শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে। তারা কল্পনা করতে, প্রার্থনা করছে। কি কি ধরনের আমাদের অভিভাবক আমরা হারিয়েছি। বাংলার মানুষ আজকে অভিভাবকহীন হয়ে গেছে, কেউ দেখার নাই। আজকে এই যে দেখেন, বলা হচ্ছে যাদেরকে স্নাইপার অস্ত্র দিয়ে হত্যা করা হলো, পরিকল্পিতভাবে আবু সাইদ মুগ্ধদেরকে হত্যা করে একটা বিস্ফোরণ ঘটানো হলো, মানুষকে, ইনোসেন্ট মানুষগুলোকে ক্ষতবিক্ষত করা হলো, শত শত মানুষকে হত্যা করা হলো। সেখানে আজকে তার জন্য ট্রাইব্যুনাল গঠন করতে, আজকে এই যে শিশুরা যা মারা যাচ্ছে, এখন কোথায়? এখন আকাশ কাঁপে না? এখন জমিন কাঁপে না? এখন এই ছোট ছোট শিশুরা, মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসা যে শিশুরা, এক মাস 2 মাস 5 মাস 6 মাস 7 মাস 1 বছর 2 বছরের শিশুরা যে মারা যাচ্ছে বিনা ভ্যাকসিনে, এর জন্য কি বাটপার ইউনুসের বিচার হবে না? তার বান্ধবী নূরজাহানের বিচার হবে না? এই বাংলার মানুষ অবশ্যই হবে। এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই যারা এই বাংলাদেশকে অন্ধকারে টেলিয়ে দিয়েছেন, যারা গণহত্যা, জুলাই সন্ত্রাস করে গণহত্যা চালিয়েছেন, তাদের বিচার হবে। এটারই প্রতিফলন হয়েছে ইঞ্জিনিয়ার মোশাররফের এই বিদায় সম্বর্ধনায়। যে অনেকে একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যেও আবার প্রশ্ন তোলার চেষ্টা করছে যে একটি জানাজা একটা ধর্মীয় অনুভূতির জায়গা, সেইখানে কেন লাখো মানুষ তারা জয় বাংলা স্লোগান দিল, আবার প্রশাসন 15-16 জনকে এই কারণে গ্রেফতার করেছে। তো এই জায়গাটিতে যারা চট্টগ্রামের মতো জায়গায় আমরা দেখেছি, আপনি একটু আগে যে জুলাই সন্ত্রাসের কথা বলেছিলেন, সেইখানে এই ইঞ্জিনিয়ার মোশাররফের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। তিনি তখন বাড়িতে ছিলেন। গতকালকে তার ছেলে বলেছেন, যিনি এমপি ছিলেন, তিনিও বলেছেন যে ওই দিন তিনি ঘরেই ছিলেন, বাড়ির মধ্যে ছিলেন, কিন্তু তিনি বের হয়ে যেতে চান নাই। যা হয় হবে। তো সেই অবস্থায় কালকে মানুষের এই ভয়, জয় বাংলা বললেই গ্রেপ্তার করা হবে, মব হবে, এইসব ভয় কিভাবে কেটে গেল? তারা জয় বাংলা স্লোগানই বা কেন দিল? মানুষ যে এতদিনের যে বাতিঘর চলে যাচ্ছে, সেখানে আপনি বাধা দিবেন? এই যে যেখানেই মানে বাধা হচ্ছে, সেখানে তো লড়াইটা হচ্ছে। আমাদের এই বাংলাদেশটা মানে কোন স্লোগানের উপরে আমরা বিজয় লাভ করেছি? জয় বাংলাই তো। এই জয় বাংলা তো আমাদের শক্তি, বঙ্গবন্ধু তো আমাদের শক্তি। যখন জয় বাংলা মানে ধ্বনি উচ্চারিত হয়, তখন তো তার আরো মানে যে দেশপ্রেমের শক্তিটা আরো বেশি উজ্জীবিত হয়। এবং আপনি যেটা বলছেন যে একজন মুসলমান, তিনি মারা গেছেন, তার ধর্মীয় ভাবে তার নামাজে জানাজা হবে, একটা ধর্মীয় আচার আছে, সেটা পালিত হবে, কিন্তু সেখানে কেন জয় বাংলা হলো? জয় বাংলাটা হলো এই কারণেই যে ওই যে আমি বললাম, এতগুলো কথা যে আমি বললাম প্রথম স্লটে, যে এটা 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 প্রতিফলন, সমগ্র মানুষের ক্ষোভের প্রতিফলন হয়েছে যখনই সুযোগ পেয়েছে। আজকে যদি বাংলাদেশে একটা নির্বাচন, তথাকথিত ভাগ বাটোয়ারার নির্বাচন হয়েছে, সেনাবাহিনী এখন পর্যন্ত কিন্তু ব্যারাকে ফিরে যায়নি, সেনাবাহিনীর হাতে এখনো দেশ। তাহলে এই সংসদ কিসের জন্য? এই সংসদ কি সার্বভৌম? এই সরকার, এই দেশ কি সার্বভৌম? এই দেশ কি গণতান্ত্রিক? পরদে পরদে আপনার সশস্ত্র বাহিনীর লোক বসে আছে, তা গণতান্ত্রিক হলো কিভাবে? তো কাজেই এই যে আজকে যদি গণতান্ত্রিক পরিবেশ থাকতো, তাহলে তো এই দখলদার বাটপার এই যে ইউনুস রেজিম, এরা তো এক মুহূর্তের জন্য এই দেশে থাকতে পারতো না, এই দেশে থাকতে পারতো না। বাংলাদেশের মানুষ কি বলে যে আওয়ামী লীগের তো পৃথিবী বন্ধু আছে, তাদের আশ্রয় পেয়েছে, তোমরা তো সেটাও পাবা না, সেটাও পাবা না।
কাজেই আজকে মানুষের ক্ষোভটা সেই জায়গায় হচ্ছে। আমি আপনার একটা অনুষ্ঠানে বলেছিলাম মারুফ ভাই, যে দেশের মধ্যে একটা নিম্ন চাপ তৈরি হয়েছে, এটা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। এই যে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে, এগুলো তার হচ্ছে ছোট ছোট যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসতেছে, একটা একটা প্রলয় আসতেছে সেটা। হ্যাঁ, যেখানে 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 শুধু বঙ্গবন্ধুর নামের উপরে যেমন মুক্তিযুদ্ধের বিজয় লাভ করেছি, আপনি দেখবেন শুধু শেখ হাসিনার নামের উপরেই বাংলাদেশ আবার নতুন ভাবে একটা নতুন জলোচ্ছ্বাসে, এই যে দখলদার, এই যে জুলাই সন্ত্রাসের যে জঙ্গিরা, তারা ভেসে যাবে। কিন্তু এই যে আপনিই তো বললেন যে মাঠে এখনো সেনাবাহিনী মাঠ ছাড়েনি, আবার পুলিশের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সামনে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন তারা জাতীয়তাবাদী পুলিশ হিসাবে। তো যেখানে জাতীয়তাবাদী পুলিশ থাকছে, মাঠে আছে, তাইলে সেটা কিভাবে সম্ভব? এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের তো সাধারণভাবে মাঠেই নামতে দেওয়া হচ্ছে না, আপনারা কিভাবে নামবেন? শুনে, সময় যখন আসবে, যখন ঘনীভূত হবে, তখন সেই মহেন্দ্রক্ষণ যখন তৈরি হবে, যদি আজকে সশস্ত্র বাহিনীর আমাদের, তারা তো আমাদের বাংলা মায়ের সন্তান, এই বাহিনী তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আজকে সার্বভৌমত্ব কোথায় আঘাত? আজকে কোনো দেশ কি বাংলাদেশকে আক্রমণ করতে চেয়েছে? বাংলাদেশের কোনো জায়গায় কি আজকে সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ হয়েছে? তাহলে কেন তারা বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার জন্য কেন সশস্ত্র বাহিনী? সশস্ত্র বাহিনী তো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না। কেন সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষের বিপক্ষে, জনগণের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে? তার মানে সশস্ত্র বাহিনীর যে একটা ইমেজ আছে, যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া হয়েছিল, সেটাকে নষ্ট করা হচ্ছে। জিয়া এরশাদ যেভাবে নষ্ট করেছিল, এবং এইভাবে নষ্ট করা হচ্ছে সশস্ত্র বাহিনীর ইমেজ। এটা একটা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের নেতৃত্ব এই জঙ্গি সন্ত্রাসের গডফাদার বাটপার ইউনুস তিনি দিয়েছেন। বিশ্ব কে বুঝিয়েছেন যে দেশে এই অবস্থা। আজকে কি দেখছেন? আজকে দেশের অবস্থা কি? আজকে 5ই আগস্টের আগে কি দেশ ভালো আছে? কাজে আপনি যেটা বলছেন, পুলিশ তো এখন আর বাংলাদেশ পুলিশ নাই, এটা তো তথাকথিত জাতীয়তাবাদী পুলিশে পরিণত হয়েছে। এদের মধ্যে কোনো জাতীয়তাবাদ নাই। আজকে একজন সেই নামধারী প্রধানমন্ত্রীর সামনে একজন পুলিশ সদস্য কিভাবে বলে যে আমি যখন ইউনিভার্সিটি জীবনে, ছাত্র জীবনে আমি যখন তার সান্নিধ্য পেয়েছি, তখন থেকে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ক্লাস 7 থেকে তিনি বলেছেন। এটা কিভাবে বলে? এরপরও সে এই এই ধরনের দায়িত্ব পালন করে কিভাবে? এই তো দেশ। এই যে বাটপার ইউনুস যে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, মানে মেটিকুলাসলি ডিজাইন, এই তো আমরা দেখতে পাচ্ছি, এই যে ডিজাইন করা সব। আজকে বাংলাদেশ পুলিশ বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিয়েছে। 5ই আগস্টের আগে চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো বন্ধ ছিল। ঢাকা শহরে মানুষ শান্তিতে চলাচল করত। আমাদের নৌ পুলিশ নিরাপত্তা দিয়েছে। আজকে প্রতিদিন এই নৌপথে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, মানুষকে সেখানে মৃত মানুষ নদীর মধ্যে ভাসছে, কোনো নিরাপত্তা নাই। শিশুকে হত্যা করা হচ্ছে, বাবা ছেলে মেয়েকে হত্যা করতেছে, পরিবারের একসঙ্গে 4-5 জনকে হত্যা করা হচ্ছে। এটা কি একটা অবস্থা বাংলাদেশে। আজকে দেখেন যেখানে যেটা বাংলাদেশের মেট্রো রেল, মাননীয় প্রধানমন্ত্রী একটা করে 1 ফেজ করেছিলেন, আরো 2, 3, 4, 5, 6 এইটা ছিল ঢাকা শহরের যে এই মানুষের স্বস্তির একটা বাহন। সেটা না করে, যেটা অপ্রয়োজনীয়, যেসব মেগা প্রজেক্ট নিব না বলে তিনি কি ব্যারেজ গেছেন। এই যে আমাদের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল 2010 সালে, কোথায় 10 সাল আর কোথায় 26 সাল? এটা তো আবার নতুন করে স্টাডি করতে হবে। আবার তো বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে ইয়েটা নদীর, সেটা তো চেঞ্জ হয়েছে। নদী তো প্রতি কিছুদিন পর পর সেটা একটা তার পথ পরিবর্তন করে। আজকে এই 16 বছরে নদীর পথ পরিবর্তন হয়েছে, সেটাকে কোনো স্টাডি না করে এইভাবে একটা করে তাড়াহুড়া করে একটা প্রকল্প না। অথচ ঢাকা শহরের মানুষ অপেক্ষায় আছে মেট্রো রেলের বাকি ফেজগুলো কিভাবে হবে। এটা হলে বাংলাদেশ, এই ঢাকা শহরে যে যানজট, সেটা নিরসন হতো।
এই দিকে মনোযোগ নেই। আমরা চিটাগং কিন্তু রোড, প্রধানমন্ত্রী তো বললেন যে এই মেট্রো রেলের কথা যদিও তিনি উচ্চারণ করেননি, তিনি মেগা প্রকল্পগুলো বিশেষ করে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এগুলোকে বললেন যে অপ্রয়োজনীয়। আবার কেউ কেউ বলছেন যে এটি বাস্তবসম্মত না। গতকালকেও একজন বিএনপি নেতা বললেন যে এগুলো সবই আসলে অবাস্তব। যেমন গতকালকে আমার দেশ পত্রিকার সম্পাদক একই কথা বললেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে 30 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। তো এটা তো আপনার মানে ডকুমেন্টারি বলতে হবে। এইভাবে তো 30 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেলে কিভাবে তাহলে আপনার 1 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে আপনার হচ্ছে রূপপুর পাওয়ার প্ল্যান্ট, আপনার হচ্ছে রেল এবং হচ্ছে সেতু সহ সংযোগ রাস্তা সহ পদ্মা সেতু হচ্ছে প্রায় 60,000 বা 70,000 কোটি টাকার প্রজেক্ট, আপনার হচ্ছে মেট্রো রেল, আপনার হচ্ছে অথচ 30 লক্ষ কোটি টাকা, 30 লক্ষ কোটি টাকার তো বাজেটই হয়নি বাংলাদেশে। সমগ্র বছরগুলো যে ধরি, সর্বশেষ বাজেট ছিল 7 লক্ষ কোটি টাকার, এবং তার আগে ধীরে ধীরে এটা বেড়েছে। তারা বলে দিলেন যে 30 লক্ষ কোটি টাকা। তারা জনতা ব্যাংকের কি লকার খুলে তিনি জাতির কাছে দেখালেন যে শেখ হাসিনার গহনার কোথায় গেল গহনা, ইউনুসের গহনা কোথায় নিয়ে গেল, শেখ হাসিনার গহনা ইউনুস নিয়ে গেছে, আমরা খবর তো পাচ্ছি না। তো এই যে কথাগুলো, দেশরত্ন শেখ হাসিনা কি কাজ করেছেন? নৌপথ 3,500 কিলোমিটার ছিলেন, তিনি 7,500 কিলোমিটার নৌপথ করেছেন। কেন করেছেন? সাশ্রয়ী। চিটাগং থেকে ঢাকা পর্যন্ত যেন কন্টেইনার মালবাহী মাল যেন নৌপথে আসতে পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। চিটাগং থেকে পাইপলাইনের তেল যেন ঢাকায় আসতে পারে, ক্যারিং খরচ তিনি কমিয়ে পাইপলাইনের ব্যবস্থা করেছেন। রুমালীগড় থেকে, আসামের রুমালীগড় থেকে পাইপলাইনের তেল যেন পার্বতীপুরের ডিপুতে আসতে পারে সেই জন্য পাইপলাইন করেছেন তিনি। সারা দেশে বিদ্যুৎ দিয়েছেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, আপনার ইকোনমিক জোন করেছেন, এবং যে এই যে ব্যবসা শিল্পক্ষেত্রের যে একটা শৃঙ্খলা নিয়ে আসার জন্য যে ইকোনমিক জোন, যেখানে নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ দেওয়া হবে, সেই ব্যবস্থা তিনি করেছেন। এই যে ঢাকা চিটাগং, ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ, ঢাকা মানে রংপুর, রাজশাহী, এই যে তিনি 4 লেন রাস্তা, ঢাকা চিটাগং রাস্তা যে 6 লেনের পরবর্তী ফেজ, যে এগুলো যেগুলো মানুষের প্রয়োজনীয়, দেশের ইকোনমির জন্য, মানুষের জীবনের জন্য, নিরাপত্তার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো দরকার। প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিভাগীয় পর্যায়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এই যে প্রকল্পগুলো, এগুলো তো দেশের সামনের দিকে দেশ গঠনে, এই যে বলা হচ্ছিল যে গ্লোবাল ভিলেজ, 41 সালে আমরা উন্নত দেশ হব, এই উন্নত দেশের সঙ্গে টিকে থাকার জন্য তো এই অবকাঠামোগুলো দরকার। আমাদের যে সমুদ্র, আমরা এই বঙ্গোপসাগরের এই আমাদের রাইট প্রতিষ্ঠিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী কি করলেন? আমাদের একটি মাত্র মেরিন একাডেমি ছিলেন, তিনি 4টা মেরিন একাডেমি নতুন করলেন এবং একটা ইউনিভার্সিটি করলেন। আগে তো ইউনিভার্সিটি ছিল না। বাংলাদেশ হচ্ছে 9ম দেশ যে মেরিটাইম ইউনিভার্সিটি, যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী এগুলো তো কেন করেছে? আমাদের সমুদ্রের সঠিক ব্যবহার, আমাদের সুনীল অর্থনীতি যেন আমরা আহরণ করতে পারি সেগুলোর ব্যবস্থা, আমাদের সমুদ্রকে নিরাপদ রাখার জন্য নৌবাহিনীকে ত্রিমাত্রিক একটা বাহিনীতে তিনি পরিণত করেছেন। কেন? যেন সমুদ্র নিরাপদ থাকে। তো এই যে বিষয়গুলো, এইগুলো মারুফ ভাই, এগুলো তো আপনারা সাংবাদিক, আপনারা বলবেন। আমরা বললে তো বলে যে আমরা যেহেতু বঙ্গবন্ধু রাজনীতি করি, শেখ হাসিনার রাজনীতি করি, আমরা তো বলছি, কিন্তু রিয়েলিটি কি? এই যে জাপানে তিনি গেলেন, এই যে বাটপার ইউনুস, তিনি গিয়ে বললেন যে মাতার বাড়ি আমরা গভীর সমুদ্র বন্দর করেছি। তুমি মাতার বাড়িকে চিন্তা? মাতার বাড়ি কোথায়? তিনি বলেছেন যে চট্টগ্রামে আমরা পোর্ট আপগ্রেডেশন করছি, মংলা পোর্ট আপগ্রেডেশন করছি, নতুন পায়রা পোর্ট করেছি, এগুলো করেছি আঞ্চলিক ভূ রাজনীতি এবং ইকোনমির জন্য করেছি। অথচ পুরো প্রকল্পটাই হচ্ছে দেশরত্ন শেখ হাসিনার, উনি নিজের বলে চালিয়ে দিলেন। এই নকলবাজ, এই এই শান্তির নামে এই দেশে একটা অশান্তি তৈরি করে দিয়ে গেলেন। এবং তিনি কিভাবে এই যারা নোবেল শান্তিতে যারা সিলেক্ট করে, তারা কিভাবে এইরকম একজন বাটপারকে খুঁজে পেলেন, এই জন্য মনে